আদ্রিতা কবিতাখানা শুনে কল কেটে। রাত 12:45 আদ্রিতার ফোনখানা বেজে চলেছে বেশ কিছুক্ষণ যাবৎ। ইচ্ছে করছে না, রিসিভ করছে না। আবরার তাসনিন এটুকু বুঝুক অপেক্ষায় থাকতে কেমন লাগে। তবে এখন একটা মেসেজ এসেছে। Pick up the call, otherwise I will eat you. শুকনো ঢোক গেলে আদ্রিতা চট করে কল রিসিভ করে। শুনুন আবরার তাসনিন, আপনি যা চাইবেন তাই হবে না। কি নাটক শুরু করেছেন আপনি? এত নাটক কিভাবে করতে পারেন? আপনার নাটক দেখার সময় নেই আমার। কোনো বিয়ে টিয়ে হচ্ছে না। আমি আপনার বাকিটা শেষ করার আগেই আবরার বলে ওঠে। What is বিয়ে? আদ্রিতা অবাক হয়ে বলে। মানে বিয়ে কি সেটা আপনি জানেন না? আবরার ফোঁস করে শ্বাস টানে, বালিশে মাথা রেখে বলে। জানাও। দেখুন আবরার, ফাইজলামু করছি না আমি। আপনি সোজা কথা শুনুন। আমি বিয়ে করব না আপনাকে। আপনার উপর থেকে মন উঠে গেছে আমার। আমিও মানুষ, পুতুল নই। ওহো পাখি, তুমি চাইলেও আমার, না চাইলেও আমার। তুমি চাইলেও বিয়ে হবে, না চাইলেও বিয়ে হবে। সো প্লিজ স্টপ দিস ড্রামা। সেটাই। আপনার হাতের পুতুল আমি। পাখি, লিসেন টু মি। তোমাকে রেখে সুইজারল্যান্ড ব্যাক করেছি তোমারই জন্য। তুমি চেয়েছিলে কোনো ঝামেলা না হোক, হ্যাপি লাইফ চাই তোমার। আমি সেটাই করেছি। বিয়ের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই প্যান্ডেলে লোকজন সাজানো শুরু করে দিয়েছে। গোটা এলাকা জুড়ে লাইটিং করা হবে। আজকে বিকেলে সকলেই শপিং করতে বের হবে। আবরারের ইচ্ছে আদিতার তার পছন্দের শাড়ি বিয়েতে পরবে, কিন্তু আদিতার ইচ্ছে সে লেহেঙ্গা পরবে। এই তো সকালের ঘটনা। আদিতা গোসল সেরে সবে কক্ষে প্রবেশ করেছে, তখনই হোয়াটসঅ্যাপে টুংটাং আওয়াজ করে মেসেজ আসে। ভেজা তোয়ালে চুল থেকে খুলে ফোনখানা হাতে নেয় আদিতা। হোয়াটসঅ্যাপে ঢুকতেই নজরে পড়ে সাদা রঙের জামদানি শাড়ির পিকের দিকে। সঙ্গে সঙ্গে কল করে আদিতা। রিসিভ হতেই বলে, আমি তো বিয়ে করব না। শাড়ির পিক দেখিয়ে কি হবে? আবরার ঘুমোচ্ছিল। কলের শব্দে ঘুম হালকা হয়। ঘুম ঘুম চোখে কলখানা রিসিভ করে কানে তুলেছে। আদিতার এমন কথার শব্দে বলে, এগুলো কি? মুভি তোমার কাজে আসবে। শিখতে পারবে কিভাবে কোঅপারেট করতে হয়। কিসের কোঅপারেট? রোমান্সের সময় অটিস্টিকের মতো বিহেভিয়ার না করে এইসব মুভির হিরোইনদের মতো করবে। আপাতত ঘুমোচ্ছি, ডোন্ট ডিস্টার্ব। বলে কল কাটে আবরার। সাথে সাথে আবার নোটিফিকেশন আসে। সত্যি মুভির লিঙ্ক দিয়েছে। আদিতা খাটে বসে কৌতূহলবশত লিঙ্কে ঢুকে পড়ে। ইওর ফল্ট মুভিখানা ওপেন হয়। আদিতা একটু টেনে দেয়। দেখতে পায় নায়ক নায়িকার বাড়ির সামনে এসেছে। নায়িকা সেটা দেখে নিজের কক্ষ থেকে দৌড়ে চলে আসলো আর একেবারে নায়কের কোলে উঠে পড়ল। তারপর সেখানে আদ্রিতার হাত থেকে ফোনখানা পড়ে যায়। চোখ বন্ধ করে কয়েকবার আস্তাগফিরুল্লাহ বলে ওঠে। তাই বলে বাড়ির সামনে গেটের কাছে? এসব মুভি আবরার তাসনিন নামক পুরুষটিকে অসভ্য, অশ্লীল এবং বেপরোয়া বানিয়ে দিচ্ছে। অতি দ্রুত এসব মুভির লেখকদের থামাতে হবে, না হলে যুব সমাজ নষ্ট হয়ে যাবে। রান্নাবান্নার আয়োজন চলছে। আজকে আরিফ এবং তার সন্তানদের দাওয়াত করা হয়েছে এ বাড়িতে। আদিতা সবজি কাটছে, আতিয়া বেগম পোলাও রান্না করছে, আসিয়া রাজিয়া বেগম দেশি মুরগি চামড়া ছিলছে। এক পর্যায়ে আসিয়া বলে, মানতেই হবে আদ্রিতা, তোর কপাল ভালো, না হলে ফেলে যাওয়া জামাই আবার ফিরে আসতো। রাজিয়া বলেন, বুঝেন না ভাবি, আদ্রিতাকে আবরারের গলায় ঝুলিয়ে দিবে বলেই তো ছোট ভাবি তাকে নিয়ে গিয়েছিল সুইজারল্যান্ড। কি চালাক মহিলা! এর থেকেও ভালো মেয়ে পাইতো আবরার। আমার ভাইয়ের মেয়ে তানহা কত ভালো সুন্দরী, তারে বিয়ে করলে আবরারের ভালোই হতো। আতিয়া বেগম শুনে যায়, তবে জবাব দেয় না। আদিতার বিরক্ত লাগে। অন্যায় প্রতিবাদ না করলে মানুষ দুর্বল ভাবে, আর প্রতিবাদ করলে বেয়াদব উপাধি দিয়ে দেয়। এতকাল চুপ করে সহ্য করতে শিখিয়েছে। বলেছে তাদের বাড়িতে থাকছো, কিছুই বলা যাবে না, কিন্তু এখন আর মায়ের কথা শুনতে ইচ্ছে করে না। দু একটা কথা শুনিয়ে দিতে ইচ্ছে করে, যেমন এই মুহূর্তে জোর করেও নিজেকে আটকাতে পারছে না। অতঃপর মৃদু হেসে বলেই ওঠে, বড় মা, আমি আবরার তাসনিনের লিগ্যাল ওয়াইফ। সে হয়তো কোনো কারণে মানতে চাচ্ছিল না, কিন্তু এটা তো মানতেই হবে, আমার সাথেই সে ভালো থাকবে। আর মা তো তার ছেলের ভালোটাই দেখবে, তাই না? সে যদি নিজের ছেলের ভালোর জন্য আমাকে সুইজারল্যান্ড নিয়ে থাকে, তার ছেলের গলায় ঝুলিয়ে দিয়ে থাকে, এটা তো কোনো অন্যায় নয়। পাপ তো আর করেনি। আসিয়া রেগে বলে ওঠে, দেখেছিস, বিয়ে ঠিক হতে না হতেই কেমন উড়া শুরু করেছে। ভেবেই নিয়েছে ছোট লোক থেকে বড় লোক হয়ে যাচ্ছে, এখন আর মাটিতে পা পড়বে না। আদ্রিতা আঙুল তুলে বলে ওঠে, আমি কোনোদিনও ছোট লোক ছিলাম না বড় মা। বাংলাদেশে
10 জন বড় বিজনেসম্যানের মধ্যে একজন আমার বাবা ছিলেন। তাছাড়া আমার হাজবেন্ডের সফলতা এবং সম্পদের কথা আপনাদেরকে বলে দিতে হবে না, জানেনই তো আপনারা। রাজিয়ে বলে ওঠে, চাপকে তোর মুখ ভেঙে দেব আমি। কি বলতে চাস? তোর বাবা বড়লোক ছিলেন আর আমাদের বাবা ছোট লোক? আমরা ছোট ঘর থেকে এসেছি। হ্যাঁ, আপনারা ওই বাড়ির বউ, আমিও ওই বাড়ির বউ। আমাকে সম্মান না দিলে আমি আপনাদেরকে সম্মান দিব না। তাছাড়া ভুলে যাবেন না, এটা আমার স্বামীর বাড়ি। বলে আদ্রিতা চলে যায়। কথায় কথা বাড়বে আর এই মুহূর্তে কথা বাড়াতে চাচ্ছে না সে। আতিয়া বেগম চুপচাপ নিজের কাজ করছে, যেন এতক্ষণ যা যা কথা বলা হলো কিছু শুনতে পায়নি। আছিয়া এবং রাজিয়া নিজেদের ইচ্ছা মতো বকা দিতে থাকে আদ্রিতাকে। কতদিন লাগবে তাদের এই ভাঙা রেডিও বন্ধ হতে তার কোনো হিসাব নেই। আবরারের নতুন কোম্পানি উদ্বোধন হয়েছে সুইজারল্যান্ডে। আগের কোম্পানি থেকে 3 গুণ বেশি জায়গা নিয়ে এই কোম্পানিটা বানানো হয়েছে। 5টা শোরুম এবং ড্রেস জুয়েলারি তৈরির জন্য বড় বড় 2টো কর্মস্থল এবং 5টা অফিস রুম নিয়ে বিল্ডিংটা সাজানো হয়েছে। গেটের সামনে বড় বড় করে লেখা তাসিন ফ্যাশন হাউস। আবরার তার কেবিনে বসে আছে, মনোযোগের সামনে থাকা মনিটরের পানে। সেই মুহূর্তে সেখানে উপস্থিত হয় সিয়াম। দরজা খুলে ভেতরে ঢুকতে ঢুকতে একখানা কবিতা আবৃত্তি করে ফেলে। জীবন আমার দুঃখে ভরা, নাই কোনো মেয়ের ছায়া, ভালোবেসে কেউ ডাকে না বাবু, কারো পেরেতে হলাম না কাবু। ওরে সিয়াম তুই মারাত্মক কালা, তোর মন দিব না কোনো শালা। আবরার বিরক্ত হয়, চোখ মুখ কুঁচকে বলে, স্টপ ইয়োর ফাকিং ড্রামা, বিরক্ত লাগছে। সিয়াম হামি তুলে বলে, এগুলো হলো কবিতা, তোর মতো রসকসীন মানুষ বুঝবে না। কাজের কথা শোন, টনের মাইয়া বাইচে আছে, সে আসছে এখানে, জব করতে চায়, কি করবে বল? আবরার চমকায় না, যেন সে জানতো এমনটা হবে। মনিটরে চলমান ভিডিও পজ করে শান্ত স্বরে বলে, তাকে এখানে রাখ। সিএম মাথা না নিয়ে কল করে আমানকে। কিছু মুহূর্তের মধ্যেই টিশা সেখানে উপস্থিত হয়, তার সাথে আমানও আসে। টিশা বাহিরে থেকে দরজায় নক করে মিষ্টি স্বরে বলে, মে আই কাম ইন? সিএম অনুমতি দেয়। টিশা এবং আমান ভেতরে ঢোকে। সিএম ভ্রু কুচকায়, আমানের মুখটা কেমন চকচক করছে। এই মাইয়াকে দেখে আবার প্রেমে টেমে পড়ে গেল নাকি? আগুনে দিলে হাত পুরো হবে ছাই। টুনটুনি পাখি নাই, যার তার কন্যা হয় কেমনে তোর ভাই? আগে আগে নজর ছড়া, আমি সিয়াম আছি তো, সুন্দর মায়ের দিব খুঁজে, চিন্তা করিস না তো। তৃষা ভ্রু কুচকে তাকায় সিএমের মুখ পানে। কবিতার আগামাখা মাথা কিছুই বোঝেনি সে। আমান চোখের ইশারায় সিএমকে থামতে বলে, কিন্তু সিএম কি থামবে? কখনোই না। সে দ্বিগুণ উৎসাহে নাক কুচকে বলে ওঠে, আমার বাদ দিলি কেন তুই? ইস কি গন্ধ! শালা তুই কি ছাগল পচা গিয়েছিস? কুত্তা মারা গন্ধ কেন ভাই? আমার শুধু চমকায় না, তার বুকের ভেতরটা কেঁপে ওঠে। কান দিয়ে গরম ধোয়া বেরোতে থাকে, কোন দিকে ছুটবে বুঝতে পারছে না। তৃষা নাক টেনে বোধে গন্ধ শোকার চেষ্টা করলো, কি জানি। তবে সিএম আবার বলে ওঠে, সুন্দর মেয়ে দেখলে পাত কন্ট্রোল আসে না। এমনকার কি বলবো, আমি একবার আলিয়া ভাটের সামনে থাক, ব্যাপার না, একটা গন্ধ পাতি তো দিছে আমার বন্ধু, হাগু তোর করে দেয়নি। টিশা কিছু মনে করো না, ঠিক আছে? আমরা নিজের পায়ের জুতা জোড়া খুলে এবং মুহূর্তে সেটা ছুঁড়ে মারে সিয়ামের দিকে। সিয়াম সেটা ক্যাচ ধরে এক দৌড়ে চলে যায়, আমানও পেছনে পেছনে যায়। শালা মান সম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। দুই শয়তান বের হতেই আবরার তাকে টিশার মুখ পানে একটু হাসার চেষ্টা করে বলে, তিশা রাইট? টিশা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। মানুষ খুন করে বাপের বোঝা বাড়াতে চাই না, দ্যাটস ওয়াই তোমাদের বাঁচিয়ে দিয়েছি। বাট এটাই লাস্ট ওয়ার্নিং। তুমি এখানে জব করতেই পারো, বাট আমানের থেকে দূরে থাকবে, ওকে? টিশা আবার মাথা নাড়ায়। ওকে, তুমি যেতে পারো, আহাত কাজ বুঝিয়ে দেবে। টিশা সালাম দিয়ে চলে যায়। ও যেতেই আবরার আবার মনিটরে পজ করা ভিডিও চালায়। সেখানে দেখা যাচ্ছে লাইটিং করা হচ্ছে চৌধুরী বাড়ির সামনে। বেলকনিতে আদ্রিতা মন খারাপ করে বসে আছে, যেন পৃথিবীর সকল দুঃখ তার জীবনে এসে জড়ো হয়েছে। আবরার আনমনি বলে ওঠে, আমি আসছি পাখি, 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে 3000 কিলোমিটার পথ অতিক্রম করে মেঘের ওপর পক্ষীরাজ খোরায় চেপে তোমার কাছে আমি ফিরে আসব। অসম্মান আর অবহেলা দিয়ে তোমায় ফেলে এসেছিলাম, এবার সসম্মানে গোটা শহর জানিয়ে নিয়ে আসবো তোমায়, কথা দিলাম। ভার্সিটি থেকে বাসায় ফিরেছে আদ্রিতা। আসমানে মেঘ জমেছে, যখন তখন ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়বে। রিক্সার বড়ই অভাব, একটা ফাঁকা রিক্সা পাওয়া যাচ্ছে না। কিছু মুহূর্ত ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে থেকে অবশেষে সিদ্ধান্ত নেয় হেঁটেই বাসায় ফিরবে। সেই মোতাবেক একা একা হাঁটছে। হঠাৎ করে আদ্রিতার সামনে আসিফ চলে আসে। তুমি বিয়ে করছো? আসিফ শুধায়। আদ্রিতা ভ্রু কুচকে বলে, আমি তো আগে থেকেই বিবাহিত, ভুলে গেলেন আপনি?
আসিফ নিজের রাগটা কন্ট্রোল করে আনতে পারে না। চট করে আদ্রিতার হাত চেপে ধরে এবং চিৎকার করে বলে ওঠে, হ্যাঁ, ভুলে গেছি আমি, সব ভুলে গেছি। শুধু মনে আছে তুমি একদিন আমাকে ভালোবাসতে, আমার জন্য পাগল ছিলে। আদ্রিতা নিজের হাতখানা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালায়, তবে আসিফের শক্তির সঙ্গে পেরে উঠতে পারে না। আসিফ প্লিজ হাত ছাড়ুন। আদ্রিতা, আমি তোমাকে ভালোবাসি, আমাদের বিয়ে হবে, রানীর মতো সাজিয়ে রাখবো তোমায়। আসিফ, আদনান আমার রাজা আছে। সে তোমার যোগ্য নয় আদ্রিতা, ভালোবাসে না তোমায়। তার সাথে থাকলে তুমি কখনোই সুখী হতে পারবে না, বোঝার চেষ্টা করো। আসিফ হাত ছাড়ুন। আদ্রিতার হাত ছেড়ে দেয় আসিফ। আদ্রিতা মৃদু স্বরে বলে, আপনি আমার ভালো লাগা ছিলেন আসিফ। আপনাকে ভালো লাগতো, কখনো ভালোবাসিনি। তাই তো আবরারকে পেয়ে খুব সহজেই আপনাকে ভুলে যেতে পেরেছি। তাহলে ভালোবাসো কাকে? আবরারকে? আদ্রিতা জবাব দেয়, হ্যাঁ, দেখুন কেমন বেহায়া হয়ে উঠেছি, গোটা দুনিয়া পেয়েও তাকে ভুলতে পারছি না। আমি রাতে ঘুমোতে পারি না, খেতে পারি না, কোথাও গিয়ে শান্তি পাই না। মনের মধ্যে শুধু আবরার তাসনিন ঘুরতে থাকে। কবে তাকে এক পলক দেখব, কবে তার স্পর্শ পাবো, সেটার প্রহর গুনে যাচ্ছি। আই থিঙ্ক এটাই ভালোবাসা। আসিফ, আমার কখনো মনে হয়নি আপনাকে ছাড়া আমি বাঁচব না। আপনাকে না পেলে এলোমেলো হয়ে যাব। কিন্তু আবরারকে দেখার পর থেকে, তার প্রতি মনে ফিলিংস জাগার পর থেকে প্রতি মুহূর্তে মনে হয়েছে তাকে না পেলে আমি বাঁচব না, মরে যাব। চলে যায় আদ্রিতা। দাঁড়িয়ে থাকে আসিফ, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আদ্রিতার যাওয়ার পানে। আর মনে বিড়বিড় করে বলে ওঠে, তুমি যদি আমারই না হবে, আমাকে ভালোই না বাসবে, তাহলে আমাকে ভালোবাসতে বাধ্য করলে কেন? কেনই বা দুদিনের জন্য আমার জীবনে আসলে? আদ্রিতা, তোমাকে অভিশাপ দিতে মন চাচ্ছে, ইচ্ছে করছে বলতে তুমি কোনোদিনও সুখী হবে না। কিন্তু তুমি কি জানো, তুমি সুখী না হলে আমিও এক সেকেন্ড ভালো থাকতে পারবো না। তোমাকে ভালো রাখবো বলেই তোমায় ভালোবেসেছিলাম, তোমার ভালো থাকা কেড়ে নিতে নয়। আবরারের বিয়ের ডেট এগিয়ে আসছে। এই তো মাঝখানে আর 3 দিন আছে, তারপরে তাদের বাংলাদেশে যেতে হবে। তুলে নিয়ে আসতে হবে আদ্রিতা নামক রমণীটিকে। আমান, আহাদ, ইভান এবং সিয়াম দারুণ উৎসাহে কাজ করে চলেছে। বাড়িখানাকে সুন্দর করে ডেকোরেশন করছে। একখানা হেলিকপ্টারে ফুল দিয়ে সাজানোর উদ্যোগ নিয়েছে। মূলত তাদের 2টো হেলিকপ্টার এবং একটা প্লেন লাগবে। একটা হেলিকপ্টারে বাসা থেকে সুইজারল্যান্ডের এয়ারপোর্টে যাবে, সেখান থেকে প্লেনে বাংলাদেশের এয়ারপোর্টে নামবে এবং সেখান থেকে আরেকটা হেলিকপ্টার নিয়ে চৌধুরী বাড়ির সামনে যাবে। এমনটা প্ল্যানিং সাজিয়েছে সিয়াম। দ্য গ্রেট আবরার তাসনিন বিয়ে করবে, নিশ্চয়ই সাধারণ প্রাইভেট কারে করে যাওয়া ঠিক হবে না। এই মুহূর্তে বাড়ির সামনে থাকা ছোট্ট গার্ডেনটি পরিচর্যা করছে সিয়াম এবং আমান। আবরার কবরের সামনে বসে ল্যাপটপে অফিসের ইম্পর্টেন্ট কিছু ফাইল চেক করছে। মূলত তখনই বাংলাদেশের একজন বডিগার্ড আবরারকে আদ্রিতাকে আসিফের একখানা ফটো দেখায়। রাস্তার মাঝখানে আসিফ আদ্রিতার হাত চেপে ধরেছে। আবরারের মাথাটা গরম হয়ে যায় মুহূর্তেই। বাংলাদেশে থাকলে নিশ্চয়ই আসিফ আদনানের মুন্ডু কেটে সমুদ্রে ভাসিয়ে দিত, কিন্তু এই মুহূর্তে যেহেতু সেটা পসিবল নয়, তাই চট করে কল করে আসিফ আদনানের নাম্বারে। প্রথমবার রিং হতে হতে কলখানা কেটে যায়। দ্বিতীয়বার কল করে আবরার, এবার রিসিভ হয়। আসিফ কল রিসিভ করে হ্যালো বলার আগে আবরার দাঁতে দাঁত চেপে গালি দিয়ে ওঠে, বাস্টার্ড, হু আর ইউ? আমার পাখির হাত ধরার সাহস তোকে কে দিয়েছে? আসিফ মৃদু হেসে জবাব দেয়, অধিকার আছে বলেই ধরেছি। ও নো, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমার পাখি তোর বোন। ওকে, আই ডোন্ট মাইন্ড। 9 মাস পরে মামা হবি, নেক্সট টাইম দেখা হলে কংগ্রাচুলেশনস বলে দিস বোনকে। এই শালা, আদ্রিতা আমার বোন নয়। ট্রাস্ট মি আসিফ, বাংলাদেশে থাকলে তোর জিভ টেনে কেটে ফেলতাম। আবরার তাসনিন তোর 2 টাকার বোনের দিকে ফিরেও তাকায় না। সো ডোন্ট কল মি শালা। তুই আমার বোনকে? আসিফের মুখের কথা কেড়ে নিয়ে আবরার বলে ওঠে, 2 টাকার বলেছি, এর জন্য জঘন্য গাড়ি দেওয়ার আগে কল কাট। অ্যান্ড লাস্ট ওয়ার্নিং, নেক্সট টাইম আমার পাখির আশেপাশেও তোকে দেখলে খবর আছে। আবরার কল কেটে দেয়। তবুও যেন তার রাগটা কমছে না। 2-4 ঘাত দিতে পারলে হয়তো ভালো লাগতো। এর মধ্যে সেখানে উপস্থিত হয় টনির মেয়ে টিশা। হাঁটু অব্দি শর্ট ড্রেস পরেছে। সিয়াম তাকে দেখে বলে ওঠে, আফা, আপনি পায়জামা পরতে ভুলে গেছেন, মোটামুটি ঠ্যাং বেরিয়ে আছে। অপ্রস্তুত হয়ে পড়ে টিশা। ইভান এবং আহাত ঠোঁট চেপে হাসে। আমন বিরক্ত হয়। অ্যাকচুয়ালি ভাইয়া ড্রেসটা এমনই। হাঁটু অব্দি পরে ড্রেস, মাইয়েরা হাঁটে বেশ। আমার যে অস্থির লাগে, তা করে ঠ্যাং ধরতে ইচ্ছে করে। ধরলে পরে দিবে বকা, চরিত্রহীন বলে করবে বকা ছকা। আমি সিয়াম ভালো ছেলে, বুঝবে না কেউ। তগরে অর্ধেক ড্রেস দেখে হৃদয় উঠে ঢেউ।
সিয়ামের কবিতায় হাততালি দিয়ে ওঠে ইভান এবং আহাদ। আমান বলে, সিয়াম স্টপ ইয়ার। তৃষা কিছু বলবে? অ্যাকচুয়ালি আবরার স্যারের কাছে এসেছিলাম। ওহ, আবরার তো বিয়ে, তাই মেশিনে তেল দিচ্ছে, মানে বউয়ের সাথে প্রেম করছে। তৃষা বোধহয় অবাক হলো। ওনার বিয়ে? সিয়াম ভ্রু কোচকে বলে, হ্যাঁ, জানেন না, কালকের পরের দিনই বিয়ে। আপনার কিন্তু দাওয়াত, একটা রোস্ট খেয়ে যান। আসি তাহলে। বলেই তৃষা চলে যায়। তার পেছন পেছন আমানও যায়। সিয়াম মুখ বাঁকায়। ওগুলো ঢং দেখলেই বিরক্ত লাগে রে ভাই। আতিয়া বেগমের খুশির শেষ নেই। এলাকাদের মহিলাদের ডেকে এনেছে কাজ করানোর জন্য, নিজে বসে নেই, সেও সকলের হাতে হাতে কাজ করছে এবং খুশি মনে গল্প করে যাচ্ছে। আজিতা নিজ কক্ষের বেলকনি থেকে মায়ের খুশিটা দেখছে। কতদিন পরে মাকে প্রাণ খুলে হাসতে দেখছে সে। কতদিন পরে কি আজিতা কখনো তাকে হাসতেই দেখেনি। বরাবরই গম্ভীর, যেন কত দুঃখী সে। এই প্রথমবার আতিয়া বেগমকে সুখী মনে হচ্ছে। এসব ভাবনার মাঝে আজিতার কল বেজে ওঠে। ফোনের স্ক্রিনে আবরার তাসনিন নামটা জলজল করছে। সে সঙ্গে সঙ্গে কলটা রিসিভ করে। কিছু বলবে তার আগে আবরার বলে, মুভি দেখা ডান? আজিতা ভ্রু কুচকে বলে, কি মুভি? আবরার তাড়াহুড়ো করে বলে, আরেকটা মুভি আছে, 50 শেডস অফ গ্রে। এটা বেশি হট। লিঙ্ক পাঠাচ্ছি, আজ রাতের মধ্যে দেখে শেষ দিবা, ওকে? বলেই কল কেটে দেয়। আজিতা মনে কৌতূহল জাগে, একবার মুভিখানা দেখে নেওয়া যাক। আবরার তাসনিনকে নষ্ট বানানো মুভি কি তাকেও নষ্ট বানাতে পারবে? আচ্ছা, আদিতাও যদি নষ্ট হয়ে যায় তাহলে পরিস্থিতি কেমন হবে? ভীষণ জঘন্য। নিজের ভাবনাকে দুটো ছাপ্পড় মেরে দরজা লক করে দেয়। তারপর লাইট অফ করে কানে হেডফোন গুঁজে মুভি ওপেন করে। প্রথমটুকু ভালোই, ভাষা বুঝতে পারছে না আদ্রিতা। হিন্দি বলছে না ইংলিশ বলছে ধরতে পারছে না। শুধু নায়কের কাণ্ড কারখানা দেখে চলেছে। ভালোই কিউট, কিন্তু আবরা তাসনিনের থেকে বেশি নয়। হঠাৎ রোমান্টিক মুহূর্ত চলে আসে। আদ্রিতার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ড্রিম ওয়ার্ল্ডে চলে যায়। সেখানে আদ্রিতা এবং আবরার মালদ্বীপে নীল রঙের পানিতে পা ভিজিয়ে হাঁটছে। আদ্রিতার পরনে লাল রঙের গাউন, আবরার সাদা প্যান্ট এবং খালি গায়ে। চারিপাশে কেউ নেই, শুধু তারা দুজন। আদ্রিতা আবরারের মুখে পানে তাকায়, পরপরই তার হাত ধরল। পানির গভীরে যেতে থাকে। বুক অবধি পানিতে নেমে আবরার তাসনিনের গলা জড়িয়ে ধরে এবং তখনই ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। পাল্লা ধরো চলতে থাকে দুজনের চুম্বনের। মুভিতে মেয়েটা ঠিক যেভাবে কোঅপারেট করছে, আদ্রিতাও ঠিক তেমনভাবে তাল মেলাচ্ছে। অতঃপর দীর্ঘ চুম্বন শেষ হতে আবরার হাতের উল্টো পিঠে নিজের ওষ্ঠ মুছতে মুছতে বলে, জান, আই এম ইমপ্রেসড। আই লাভ ইউ সো মাচ। ধপ করলেও চোখ খুলে আদ্রিতা। প্রথমে ফোনের স্ক্রিনে চলতে থাকা মুভিখানা ডিলিট করে। না না, এই মুভি দেখা যাবে না, ভীষণ জঘন্য। তারপর টি টেবিলের ওপরে থাকা পানির জগ হাতে গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে খেয়ে নেয়। এখনও তৃষ্ণা মিটছে না। চোখের সামনে সে দৃশ্যখানা ভাসছে। আবরার তাসনিন, আপনি ভীষণ খারাপ। গভীর মনোযোগ দিয়ে মনিটরের স্ক্রিনে ড্রেস দেখছে আবরার। বিয়েতে আদ্রিতা কোন শাড়িখানা পরবে সেটাই ডিসাইড করতে পারছে না। বিখ্যাত কয়েকজন ডিজাইনার দিয়ে শাড়ি এবং লেহেঙ্গা ডিজাইন করেছে, তবুও তার মন মতো হয়নি একটাও। সিয়াম আছে বিন্দাস। এবার বাংলাদেশে গিয়ে খালি হাতে ফিরবে না সে, কিছুতেই না। ইশারাকে তুলে নিয়ে বিয়ে করে ফেলবে। মামলা টামলা হয়ে গেলে হবে। একটাই জীবন, তাও আবার 30 বছর পার হয়ে গেছে। আর বাঁচবই বা কয়দিন? বড়জোর 40 বছর। বিয়েটাই বা করবে কবে? জীবনে বিয়ে করা অতীব জরুরি। বিয়ে ছাড়া আছেটা কি? আমান টিশার সাথে চ্যাটিং করছে। এতে প্রেমটা 2-4 দিনের মধ্যেই হয়ে যাবে, সেটা সিএম লিখে দিতে পারে। যেভাবে বাবুসোনা ডাকা শুরু হয়ে গেছে, যখন তখন জান ডেকে উঠবে। করলাম কি জীবনে, বাসা করতে পারলাম না গোপনে। মেয়ে নাই কপালে, কাঁদতে হবে রোজ সকালে। আমান বিরক্ত হয়ে বলে, জাস্ট শাট আপ সিয়াম, ভুলভাল কবিতা বাদ দে, বিরক্ত লাগে। স্বাভাবিক, টিচা মতো করে দিলেও ভালো লাগে, আর সেম কবিতা বললেও বিরক্ত লাগে। বিয়ে তো আপনারও করেছে, বউ তো ওরও আছে, তো কোনোদিন এইভাবে আমার কবিতার অপমান করলো না। আর 2 দিন ধরে টুনটুনি ছাড়া টুনির মেয়ের প্রেমে পড়ে আমার কবিতাতে বিরক্ত হচ্ছিস। আজ বুঝবি না, বুঝবি গাল। কবিতা বলে যখন বাদ দিব তখন কেন্দ্রে গোল পাবি না। আমার ভ্রুকুচকে কিছু মুহূর্ত সিয়ামের মুখপানে তাকিয়ে থাকে। একটাই কথা বলেছিলাম আমি, তুই কতগুলো বললি? বলবই, তোর কে? আমান আর কিছু বলে না, নিজ কাছে মনোযোগ দেয়। আর সিএম নিজের ফোনখানা বের করে ইশারার নাম্বারে ডায়াল করে। সবাই যেহেতু ব্যস্ত, সেহেতু ইশারার সাথে একটু আলাপ করা যায়। রিং হতেই ইশারা কল রিসিভ করে। মৃদু হেসে বলে ওঠে, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? করলাম কল, দিল ধোকা। হতে চায় জামাই,
বানাই দিল ভাইয়া। এই জীবন রেখে কি হবে? বিড়বিড় করে বলে ওঠে সিয়াম। কিছু বললেন? বললাম ভাইয়া না, জামাই হতে চাই তোমার। সিয়াম সরাসরি বলে ওঠে। পাশ থেকে আহাদ বলে, ইশারা রাজি হইও না, ওর মিশনে তেল নাই। ইশারা ভ্রু কুচকে বলে। কিসের মেশিন? আমান বলে ওঠে। দরকার। বাকিটা শেষ করার আগে সিয়াম কল কাটে। বন্ধুদের পানে তাকিয়ে বলে, তোরে কি আমি মিঙ্গল হতে দিবি না? ইভান হামি তোলে জবাব দেয়। দিব, যেদিন তোর মেশিনে তেল হবে। কালকে আদ্রিতার বিয়ে। 2 হাত ভর্তি মেহেদি লাগিয়ে দেওয়া হয়েছে তাকে। গায়ে হলুদ শাড়ি। এই তো কিছু মুহূর্ত আগেই মা এবং কাকিমারা মিলে হলুদ শাড়ি পরালো। কাঁচা হলুদ বেটে মুখ এবং গায়ে লাগিয়ে দিল। এমনই থাকতে হবে সারা রাত। কাল সকালে গোসল করিয়ে দিবে, তখন সব উঠে যাবে। মেহেদি লাগিয়ে দিয়েছে দুপুরে। 4 ঘন্টার সময় লেগেছে মেহেদি দিতে। এখন একটু রিল্যাক্স পেয়েছে সে। নিজ কক্ষে ঢুকতে কেমন কান্না পাচ্ছে আদ্রিতার। জীবনটা কেমন হয়ে গেল। যদি মা থাকতো তাহলে আজকে নিজের বাড়ি থেকে বিয়ে হতো তার। দাদা দাদি, চাচা চাচি, মামা মামি, বাবা মা সবাই মিলে আনন্দ করত। সবাই আছে, নেই শুধু মা। তাতেই সবটা বদলে গেছে। আদ্রিতার নানু বাড়িতে দাওয়াত করা হয়েছে, তারা কাল আসবে। ফুফু ফুফাকে দাওয়াত করা হয়েছে। মজার ব্যাপার হলো আদ্রিতার তাদের চেহারা ঠিকঠাক মনে নেই। সময়ের সঙ্গে সঙ্গে ভুলে গিয়েছে। দু চোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রুকণা হাতে উল্টো পিঠে মুছে ফেলে আদ্রিতা। কেঁদে আর কি হবে। ভাগ্যে লেখনটা এমন। বাবা কি পারতো না আজকে আসতে? আদ্রিতা তো তারই মেয়ে। একটা দিন পাশে থাকতো, একটু আদর করতো, আদ্রিতাকে জড়িয়ে ধরে কাঁদতো। ব্যাস, আদ্রিতার তো মনে হতো আমি একা না। মা নেই তো কি হয়েছে, আমার বাবা আমার পাশে আছে। কিন্তু আফসোস, বাবার সময় হলো না। দীর্ঘশ্বাস ফেলতেই আদ্রিতার কল বেজে ওঠে। জানা কথা, আবার তাসনিন কল করেছে। হলো তাই। বিষণ্ণ মনে একটুখানি আলোর রোশনি দেখা মেলে। চটজলদি কল রিসিভ করে কানে তোলে এবং বলে, শেষ পর্যন্ত আপনি আসবেন তো আবরার তাসনিম? দ্বিতীয়বার সকালে আমি মরে যাব। আবরার বোধহয় একটু হাসলো। আসতে তো হবেই। আই মিস ইউ সো মাচ। ইউ নো হোয়াট, তোমাকে চুমু খাওয়ার জন্য। বাকিটা আদ্রিতা বলে। জানি আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। আই রিয়েলি মিস ইউ পাখি। কিছু মুহূর্ত দুজনেই চুপ থাকে। তারপর আবরার বলে ওঠে, ঘুমাও। আজকের রাতটা তোমার, কালকের রাতটা আমার। ঘুমানোর সুযোগ পাবে না। ব্যাস, কল কেটে যায়। আজকে আদ্রিতার বিয়ে। গোটা এলাকা সাজানো হয়েছে। 8খানা সাউন্ডবক্স আনা হয়েছে। 3 জায়গায় গেট সাজানো হয়েছে। দাওয়াত করা হয়েছে প্রায় 8,000 মানুষ। চৌধুরী বাড়ির সামনে ক্রিকেট খেলার বিশাল মাঠ। সেই মাঠে অতিথিদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। আদ্রিতাকে সাজানোর জন্য বাংলাদেশের বেস্ট মেকআপ আর্টিস্টকে আনা হয়েছে। আর আবরার তাসনিন গতকালই গর্জিয়াস লেহেঙ্গা এবং স্বর্ণের গহনা পাঠিয়ে দিয়েছে। আপাতত আদ্রিতাকে সাজানো হচ্ছে। আর কিছুক্ষণ পরেই বাংলাদেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে আবরার এবং তার বন্ধুরা। সাদা রঙের শেরওয়ানিতে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে আবরার তাসনিনকে। সিয়াম, আমান, আহাদ, ইভান ওরাও আবরার তাসনিনের সাথে ম্যাচিং করে সাদা শার্ট এবং কালো ব্লেজার পরেছে। সবগুলো বন্ধুকে রাজপুত্রের মতো দেখাচ্ছে। রক্তটা গম্ভীর। আবরার নিজের আসল রূপকে বিদায় জানিয়ে মৃদু হেসেছে। 4 বন্ধুকে আলিঙ্গন করে বলেছে, মাশাআল্লাহ, তোদের সুন্দর দেখাচ্ছে। আবেগপ্রবণ হয়ে উঠেছিল 4 বন্ধু। তাদের কাছে গোটা দুনিয়া একদিকে আর আবরার তাসনিন একদিকে। আবরারের একটু যত্ন, আদর কিংবা ভালোবাসা ওদের খুশিকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। সুইজারল্যান্ডের বাড়িখানা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। বিভিন্ন বিদেশি ফুলের সমাহার বাড়ি জুড়ে। টিশা সহ অফিসের অনেক কলিগসরা আবরার তাসনিনের বাড়িতে এসেছে। দাওয়াত করা হয়েছে তাদের। অবশ্যই সব সিয়ামের কারসাজি। টিশাকে দেখে আমার একটু বেশি খুশি হলো যেন। কিছুদিন হলো মেয়েটার সাথে পরিচয় হয়েছে। এরই মধ্যে আমানের মনে বিশাল একটা জায়গা করে নিয়েছে। অকারণে মেয়েটার সাথে কথা ভাবতে ভালো লাগে। সে আশেপাশে থাকলে মনের মধ্যে হাজারটা প্রজাপতি উঠতে থাকে। এসবের কারণ আমানে জানা। সে ভালোবেসে ফেলেছে এই মেয়েটিকে। ঠিক যেমন করে আপনার তাসনিন পাগল হয়েছে আদ্রিতার জন্য, ঠিক তেমনভাবে আমানও পাগল হয়ে যাচ্ছে। সিয়াম টিশাকে দেখে এগিয়ে আসে। তার দুষ্টুমনি আজকে একটা দুষ্টু ইচ্ছে উদয় হয়েছে। ইতিমধ্যেই আহাদ এবং ইভানের সঙ্গে ব্যাপারখানা শেয়ার করেছে। সেই দুষ্টু ইচ্ছেখানাকে পূর্ণতা দিতে একটা গোলাপ ফুল হাতে নেয় এবং টিশার সামনে গিয়ে দাঁড়ায়। টিশা ভ্রু কুচকে বলে, কিছু বলবেন ভাইয়া? সিয়াম অনবরত মাথা নেড়ে ফুলখানা টিশার দিকে এগিয়ে দিয়ে কবিতার সুরে বলে, তোমার হাঁটু দেখে হয়েছে আমি ফিদা। তুমি কি হবে আমার ভালোবাসার খোদা? রাখবো তোমায় অযত্নে গোবরে বেড়ে ওঠা পদ্ম ফুলের মতো। কবিতা শেষ করে উঠতে পারে না সিয়াম, কেননা ইতিমধ্যেই সেখানে আমান চলে এসেছে। সিয়ামের হাত থেকে ফুলখানা নিয়ে বলে ওঠে,
এই শালা, তুই না ইশারাকে পছন্দ করিস? তাহলে ওকে কেন প্রপোজ করেছিস? সিয়াম ভ্রুকুচকে আমানের মুখপানে তাকায় এবং বলে, বুঝলি আমন, আমার মন হচ্ছে ছোট মোটো একটা গোডাউন। এখানে অনেক মেয়ের জায়গা হয়, কেবল 2টা মেয়েকে পছন্দ করছে। আরও 10-12টাকে পছন্দ করে আমার মনে আটাতে পারবো। তোর এসব নিয়ে চিন্তা করতে হবে না। তৃষা বলে। আসলে ভাইয়া আমি প্রেম করব না। সিয়াম বলে। কিন্তু আমি তো বিয়ে করব না। আমান বলে। দোস্ত, মাপ চাই। কিন্তু আমি তো মাফও করব না। ইতোমধ্যে আহাদ এবং ইভান এখানে চলে এসেছে। আহাদ তৃষাকে বলে ওঠে, তুমি কিন্তু ভীষণ কিউটি দেখতে। আমার যে কি ভালো লাগে তোমাকে দেখতে। আমার সাথে টাইম পাস করবে? ইভান বলে, আমার সাথে প্রেম করতে পারো, সমস্যা হবে না। প্রেমের মাঠে অনেকবার ছক্কা মেরেছি আমি, এক্সপার্ট আছি। আমানের অবস্থা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। বন্ধুরা বুঝি এরকমই হয়? এদের নিয়ে যুদ্ধে যাওয়া যাবে না। তৃষা সকলের উদ্দেশ্য করে বলেন, ভাইয়া আমি শুধু কাজ করতে এসেছি এখানে, আর কিছু ভাবছি না। আমান বলে। তুমি যাও তিশা, ওরা পাগল। তৃষা মাথা নেড়ে চলে যায়। সিয়াম কবিতার সুরে বলে, প্রেমে পড়ে বন্ধু আমার হয়েছে ছাগল, প্রাণপ্রিয় বন্ধুদের বলছে পাগল। হাল্লা এসবের বিচার করবে, তোর কপাল থেকে বউ উঠিয়ে নেবে। সিয়ামের কবিতায় সায় জানায় ইভান এবং আহাদ। তোরা যা শুরু করেছিস তাতে বিয়ে হবে না, শিওর থাক। সিয়াম কিছু বলার প্রস্তুতি নাই। তখনই আবরার তাসনিন নেমে আসে। একদম রাজার মতো দেখাচ্ছে তাকে। তৃষা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আবরারের মুখপানে। ব্যাপারখানা সিয়াম খেয়াল করে। ঘুঘু তুমি ফেলো ফাঁদ, সিয়াম তোমায় করে দিবে বরবাদ। বাড়ির সামনে থাকা বড়সড় মাঠে 2টা হেলিকপ্টার রাখা। হেলিকপ্টারখানা ফুল দিয়ে সাজানো হয়েছে বেশ সুন্দর করে। একটাতে লেখা হয়েছে আবরার আদ্রিতা। এমন বিয়ে বাপের জন্মে দেখেনি। চৌধুরী বাড়ির বড় ছেলে কয়েকশো কোটি টাকা খরচ করে বিয়ে করছে। বাড়িটা দেখেছ, যেন রাজপ্রাসাদ। আদ্রিতা নামক মেয়েটি বড্ড কপাল নিয়ে জন্মেছিল। আরে আরিফের মেয়েকে তো তার বর বিয়ের পরে ফেলে চলে গিয়েছিল। 8 বছর পরে আবার গোটা শহর জানিয়ে বিয়ে করছে। এরকম হাজারখানা কথা কানে আসছে আদ্রিতার। বিয়ে বাড়ি মানে হাজারো মানুষের ভিড় আর হাজারখানা কথা। আরিফ তার ছেলে মেয়ে নিয়ে আদ্রিতার বিয়ের অনুষ্ঠানে এসেছে। কেন জানি মানুষটার সাথে কথা বলতে ইচ্ছে করছে না আদ্রিতার। কয়েকবার ইগনোর করেছে, কিন্তু এখন আর ইগনোর করতে পারছে না। পার্লারের মেয়েরা চলে এসেছে আদ্রিতাকে সাজাতে। আরিফ এসেছে আদ্রিতার সঙ্গে কথা বলতে। বড্ড মায়া মাখানো স্বরে বলে, আদ্রিতা, একটু কথা বলো আমার সাথে। এখনই চলে যেতে হবে আমায়। আদ্রিতা সে বাবার সামনে দাঁড়ায়। বাবাকে কিছু বলতে না দিয়ে নিজেই বলে ওঠে, একটাই তো জীবন বাবা, তুমি কি পারতে না আমাকে সুন্দর একটা জীবন দিতে? পারতে না আমাকে আর মাকে ভালো রাখতে? কেন আমার জীবনটা এমন নর্ময় করে দিয়েছিলে? কেন পরকীয়ায় জড়িয়েছিলে? কি পেয়েছো জীবনে? না পারলে সন্তানের কাছে সুপারম্যান হতে, আর না পারলে কারো ভালো স্বামী হতে। তুমি ঘুমাও কিভাবে? নিজের করা কৃতকর্মের জন্য অনুতপ্ত হও না? নিঃশ্বাস আটকে আসে না তোমার? আরিফ মাথা নিচু করে ফেলে। সত্যি সে ব্যর্থ। মেয়ের প্রশ্নের জবাব নেই তার কাছে। আদ্রিতা আবারও বলে ওঠে, আমি তোমাকে ঘৃণা করি বাবা, ভীষণ ঘৃণা করি। আল্লাহ যেন আমাদের আর দেখা না করায়। তোমার মুখটা আর কোনো দিনও দেখতে চাই না আমি। আরিফ নিঃশব্দে বেরিয়ে যায় কক্ষ থেকে। আদ্রিতার ইচ্ছে করে কি চিৎকার করে কাঁদতে, কিন্তু সে কাঁদে না। অস্বস্তিতে বুকের ভেতরটা হাঁসফাঁস করছে। এই মুহূর্তে কলিজাখানা শান্ত করা প্রয়োজন। আর কলিজা শান্ত হবে আবরার তাসনিনের কণ্ঠস্বর শুনলে। তাই চট করেই ফোনখানা হাতে নেয় এবং কল করে আবরার তাসনিনের হোয়াটসঅ্যাপে। আবরার হেলিকপ্টারে উঠবে, হঠাৎ ফোন বেজে ওঠায় দাঁড়িয়ে পড়ে। রিসিভ করে কানে তুলতেই শুনতে পায় আদ্রিতার অশান্ত কণ্ঠস্বর। আবরার, একবার ভালোবাসি বলবেন প্লিজ? বলতেই হবে? হ্যাঁ প্লিজ বলুন, বড্ড শুনতে ইচ্ছে করছে। কলিজা কাঁপছে, বুকের ভেতরটায় হাঁসফাঁস করছে। আপনি ভালোবাসি না বললে শান্তি পাবো না। দেখুন, পার্লারের মেয়েরা এসে বসে আছে। আমি সাজুগুজু করতে পারছি না, খালি কান্না পাচ্ছে। আবরার বোধহয় একটু হাসার চেষ্টা করলো। আই লাভ ইউ। আদ্রিতা শুনতে পেয়েছে, তবুও বলে, কি বললেন? শুনতে পাইনি। আবরার এবার চিৎকার করে বলে ওঠে, মিসেস আদ্রিতা তাসনিন, তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। এই পৃথিবীকে যতটা ভালোবাসা ঘিরে রাখে তার থেকেও বেশি ভালোবাসি। চাঁদ রাতকে যতটা ভালোবাসে তার থেকেও 1000 গুণ বেশি ভালোবাসি তোমায়। তোমাকে ছাড়া আমি মরে যাব। বুঝতে পেরেছো তুমি?
বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বক্ষণ যাত্রীদের ভিড় লেগেই থাকে। একদল বিদেশে যাচ্ছে তো আরেক দল আসছে, একদল হাসছে আরেক দল কাছে। তবে আজকের চিত্র ভিন্ন। আবরার তাসনিম তার পার্সোনাল প্লেন নিয়ে বিমানবন্দরে নামার মুহূর্তে আরও একটি প্লেন ল্যান্ড করে। সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবরার তাসনিমকে দেখছে। যারা বাংলাদেশ ছেড়ে নিজের প্রিয় মানুষদের ছেড়ে বিদেশে পাড়ি জমাবে বলে প্লেনে উঠছিল, তারাও দাঁড়িয়ে পড়ে। শেরওয়ানি পরিহিত আবরারকে দেখে দাঁড়াতে বাধ্য হয়। বিমানবন্দরের এক কোনায় কালো রঙের হেলিকপ্টার দাঁড়িয়ে আছে। এই হেলিকপ্টারে করে চৌধুরী মহলে যাবে। আবরার প্লেন থেকে হেলিকপ্টার অবধি হেঁটে যেতে থাকে। মানুষজন তাদের ফোন বের করে ভিডিও করে নেয়। আবরারের জন্য এখানে রুমাল এনেছে সিয়াম। সে দেখেছে বড়রা রুমাল মুখে দিয়ে থাকে, কেন দেয় সে বিষয়ে ধারণা নেই তার। এই রুমাল দিয়ে নাক মুখ চেপে ধর। আবরার ভ্রু কুচকে বলে, কেন? এটাই নিয়ম। হাইসে জামাই রুমাল নিয়ে করবো আজকে সে বিয়া। রাতে হবে বাসর রে, ওরে রাইতে হবে বাসর রে। সিয়াম গানের সুরে বলে ওঠে, তাকে তাল দেয় আহাদ। আব্বা, আমাদের একটু এবার টিপস দিস তো। ইন ফিউচারে বিয়ে টিয়ে করবো। ইভান বলে, হ্যাঁ, কেমনি কি শুরু করব? আগেই জেনে রাখা ভালো। ততক্ষণে হেলিকপ্টারের কাছে চলে এসেছে ওরা। আবরার নিজের হেলিকপ্টারে উঠতে উঠতে বলে, গুগলে সার্চ কর কিভাবে বাসর করতে হয়, A to Z সব জানতে পারবি। আহাদ সঙ্গে সঙ্গে ফোন বের করে। ওয়াইফাই অন করতে যেতে মনে পড়ে নেট নেই। সিয়াম কবিতার সুরে বলে, বারে বারে ঘুঘু খেয়ে যাও ধান, সমুদ্রে পারে বাসর করে নিজেকে মনে করো মহান। এবার সিয়াম তোমায় দেখাবে খেলা, বাসর ঘরে ঢুকে পড়বে, মানবে না কোনো শালা। বর চলে এসেছে চৌধুরী বাড়ির সামনে। এখানে মাঠ রয়েছে, সেই মাঠে হেলিকপ্টার থামে। আবরা তাসনিম রাজকীয় ভঙ্গিমায় হেলিকপ্টার থেকে নেমে আসে। আতিয়া বেগম সেখানে দাঁড়িয়েছিল। ছেলেকে স্বাগতম জানাতে আবরার মাকে এক হাতে জড়িয়ে ধরে এগোতে থাকে গেটের দিকে। অতিথি সহ আরও কিছু মেয়ে গেট ধরেছে। মোটা অঙ্কের টাকা না দিলে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। ইশারাও সেখানে উপস্থিত। সিয়ামের মনখানা আনন্দে নেচে ওঠে। সে আবরার রুমালখানা নিজের নাকে চেপে ধরে লাজুক ভঙ্গিমায় এগোয়। আমান বলে, এখানে এত ভিড় কেন? তিথি ঠোঁট বাঁকিয়ে জবাব দেয়, টাকা না দিলে ভেতরে প্রবেশ করতে দেয়া হবে না। আহাদ বলে ওঠে, টাকা কি? এটা দিয়ে কি হয়? টাকা দেখতে বা কেমন? তাল মেলায় সিয়াম রুমাল সরিয়ে বলে, আসলে সদ্য জন্ম নেওয়া ল্যাংটা শিশুদের থেকেও সরল আমরা, টাকা টুকা চিনি না। ইশারা বলে ওঠে, টাকা হচ্ছে টক ধরনের কাগজ, যা দিয়ে সব কিছু কেনা যায়। ইভান বলে, ওহ, কাগজ? আমান ভাই, এক দিস্তা খাতা দিয়ে দে ওদের। রেগে যায় তিথি। ভাই, কথা বাড়াচ্ছেন কেন? দিয়ে দিন টাকা। ও টাকা, সুইজারল্যান্ডে টাকাকে চুমু বলে। চিচি, আমি চুমু দিতে পারবো না। এসব দিলে দাঁতে পোকা হয়, মা বলেছিল ল্যাংটা গালে। ইশারা নিজের কপালে দুটো থাপ্পড় মারে। তিথি কানে কানে বলে, ওদের কিভাবে বোঝাবো টাকা কি? আহাদ বলে, বোঝানের কিছু নেই, আমরা চুমু দিব না কিছুতেই। অসহায় সরল সোজা বোলাবালা সুন্দর ছেলে দেখেছেন আর চুমু খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। এই আরবার বাংলাদেশ ভালো না, এখানকার মেয়েরা দর্শন করার জন্য হাঁ করে আছে। চল ভাই, ফিরে যাই। আবার চোখ পাকিয়ে তাকায় আহাদের দিকে। মানুষে বউ ছাড়া যাবে না। অসহায় সিয়াম কবিতা আবৃত্তি করে, সবাই ভাই খারাপ মানুষ, বউ ছাড়া কিচ্ছু বোঝে না। আমি সিয়াম অসহ্য ক্যাবলা সিঙ্গেল, বউ কাকে কয়ে চেনি না। এভাবে কি জীবন কেটে যাবে? পাবো না বউর দেখা? ওই সুন্দর তুমি আমার বউ হবে, খেলবে আমার সাথে এক্কা দুক্কা। ইশারার দিকে হাত বাড়িয়ে দেয় সিয়াম। ইশারা মুখ বাঁকিয়ে বলে, আয়নায় নিজেকে দেখেছেন? হ্যাঁ দেখেছি, সুইজারল্যান্ডের প্রধানমন্ত্রী বেস্ট হ্যান্ডসাম পুরুষ অ্যাওয়ার্ডও দিয়েছে। কখনো এসো নিরিবিলিতে, দেখাবো না। শেষ পর্যন্ত ওরা টাকা কাকে বলে বোঝাতে পারে না, আর বরপক্ষে থেকে 1 টাকাও নিতে পারে না। সিয়াম, আমান, আহাদ, ইভান আবরারকে নিয়ে নাচতে নাচতে ভিতরে ঢুকে পড়ে। যেহেতু ইতিমধ্যেই 2বার বিয়ে হয়ে গিয়েছে, তাই একবার আর রেজিস্ট্রি করানো হলো না। এবার শুধু কবুল বলানো হবে। ওদের বিয়ের স্টেজ বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আবরা তাসনিম দাঁড়িয়ে আছে, 2 পাশে ফুল দিয়ে ডেকোরেশন করা। আদ্রিতাকেও নিয়ে আসা হয়েছে। স্টেজে উঠতে সাহায্য করে তিথি এবং ইশারা। লাল রঙের লেহেঙ্গা, সাথে ভারী গহনা, পায়ের নুপুর থেকে শুরু করে মাথার তাজ পর্যন্ত ডায়মন্ডের ভারী মেকআপে আদ্রিতাকে অন্যরকম লাগছে। লেহেঙ্গার ওড়না ছাড়াও
এক্সট্রা ওড়না দিয়ে নাক অব্দি ঘুমটা টানা। তিথির হাতখানা শক্ত করে ধরে আছে আদ্রিতা ফিস ফিস করে বলে, আমার সাথে চলো আপু। তিথি আদ্রিতার মাথায় চাটি মেরে বলে, বুদ্ধু, এবার তোকে একাই যেতে হবে। তিথি জোর করে নিজের হাত ছাড়িয়ে নেয়। সঙ্গে সঙ্গে মিউজিক বেজে ওঠে। কাহানি শোনো জুবানি শোনো মুঝে প্যার হুয়া থা ইকরার হুয়া থা। আদিতা এক পা করে এগোতে থাকে। আবরারের কাছাকাছি যেতে আবরার হাঁটু মুড়ে বসে পড়ে আদিতার সামনে। মিউজিক বন্ধ হয়ে যায়। তোমায় কবে ভালোবেসেছি জানি না, কিভাবেই বা ভালোবেসে ফেললাম সেটাও জানি না, বাট ভালোবাসি। ইউ নো হোয়াট আদ্রিতা, লাভ, ইমোশন এসব আমার কাছে ফাকিং ড্রামা মনে হতো, ডিসগাস্টিং লাগতো। কিন্তু তোমাকে ভালোবাসার পর থেকে ভালোবাসাকে ভালো লাগে, ইমোশনকে রেসপেক্ট করতে শিখেছি। ইভেন আবরার তাসনিন নিজেই ইমোশনাল হয়ে গেছে। জানো পাখি, যেদিন তোমায় ছেড়ে গেলাম, আম্মুকে রেখে চলে গেলাম, আমার কষ্ট হচ্ছিল। ফার্স্ট টাইম রিয়েলাইজ করেছি আবরার তাসনিন ইমোশনাল, ভীষণ ইমোশনাল। একটু থামে আবরার আদ্রিতার হাতখানা নিজের হাতের মুঠোয় নিয়ে নেয় এবং বলে, বাকি তোমাকে চাঁদ এনে দেওয়ার ক্ষমতা আমার নেই, বাট চাঁদের মতো আরেকটা চাঁদ বানিয়ে দেওয়ার ক্ষমতা আছে। আমার গোটা জীবনে তোমার ইচ্ছে, স্বপ্ন এবং সকল আবদার পূরণ করার দায়িত্ব নিতে চাই। এতদিন যতটা কষ্ট পেয়েছো সব কষ্টগুলোকে সুখ করে দিতে চাই। তোমার জীবনটাকে পুষ্পের ন্যায় সাজিয়ে দিব, কথা দিলাম। তুমি সঙ্গে থাকবে, আমার সঙ্গ দিবে আমার পাগলামিগুলোকে, সহ্য করবে আমার ভালোবাসা। আদ্রিতা মাথা নেড়ে সম্মতি প্রকাশ করে। আবরার মুচকি হেসে দাঁড়িয়ে পড়ে। আদ্রিতা বলে, আমার কিচ্ছু চাই না, শুধু আপনি সারা জীবন সঙ্গে থাকলেই চলবে। আবরার জড়িয়ে ধরে আদ্রিতাকে, কপালে চুমুখে বলে, কথা দিলাম, মৃত্যু ছাড়া আর কোনো কিছুই আমাদের আলাদা করতে পারবে না। সব সময় তোমার সঙ্গে আছি। দুটো ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত রাস্তায় এক কোণ দিয়ে হেঁটে যাচ্ছে আরিফ। চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে এসেছে বেশ অনেকক্ষণ হলো। গোটা ঢাকা শহরের আনাচে কানাচে আবরার আদ্রিতার বিয়ের কথা শোনা যাচ্ছে। আরিফ হাসি, একটু মনে পড়ে আদ্রিতার ছোটবেলার ঘটনা। কত সুন্দর পরিবার ছিল তাদের। বর্ষা জান প্রাণ দিয়ে ভালোবাসত তাকে। আরিফের মনে আছে ইমার সঙ্গে প্রথম সম্পর্ক শুরু হলো, তখন বর্ষা অতিরিক্ত কল করে বলে ফোন বন্ধ করে রাখতো। বাসায় আসার পরে কোনো প্রশ্ন করতো না বর্ষা, বরং পাওয়ার ব্যাংক কিনে দিত। বাসা থেকে বের হওয়ার সময় ফোন চার্জ দিত। তার ধারণা চার্জ না থাকায় ফোন বন্ধ হয়ে যায়। সেই সরল মেয়েটিকে ঠকিয়েছিল আরিফ। বর্ষা যেদিন মারা গেল সেদিন আরিফের হাত ধরে শেষবার বলেছিল, তোমাকে ঘৃণা করার আগে আমার মৃত্যু হোক। আল্লাহ শুনেছিল বর্ষার কথা, মৃত্যুই উপহার দিল তাকে। আরিফের চোখ দুটো ভিজে ওঠে। পুরনো কথা ভাবতে ভাবতে সে বিড়বিড় করে বলে ওঠে, মানুষকে ঠকিয়ে মানুষ কখনো ভালো থাকতে পারে না। তোমাকে ঠকিয়ে আমিও ভালো থাকতে পারিনি বর্ষা, সব ছিল আমার। তবু দিন শেষে অদ্ভুত এক যন্ত্রণা আমাকে ঘুমাতে দিত না। আমি বেইমানি না করলে আজকে আমাদের এত সুন্দর একটা সংসার থাকতো। তুমি আমি মিলে আমাদের ছোট্ট পরিটাকে বড় করতে পারতাম। আমার জন্য কিছু না হলো না, আমাদের দুটো জীবন আমি নষ্ট করে দিয়েছি। আমি আমার পরিটাকে। বাকিটা শেষ করতে পারে না আরিফ। তার আগে কোথা থেকে একটা চলন্ত বাস এসে ধাক্কা মেরে দেয় তাকে। সুযোগ বুঝেই দুটো বাচ্চাকে দূরে ঠেলে দিয়েছিল তিনি। হয়তো নিজেকেও বাঁচাতে পারতেন, কিন্তু আর ইচ্ছে করল না। মুহূর্তের মধ্যেই তার নিথর দেহখানা পিছছাড়া রাস্তায় গড়িয়ে পড়ে। রক্তে চারিপাশ লাল হয়ে যায়। আশেপাশের মানুষজন ছুটতে আসে। বাচ্চা দুটো হাউমাউ করে কাঁদে বাবার হাত ধরে। হয়তো তারা বুঝে গিয়েছে আজ থেকে তারা এতিম হয়ে গেল। আরিফ রক্তাক্ত হাত দ্বারা বাচ্চা দুটো মাথায় হাত বুলিয়ে দেয়। শেষবারের মতোই ক্লান্ত ছোট নারী বলে, আমায় ক্ষমা করে দিও, আমি পারলাম না তোমাদেরকে সুন্দর একটা জীবন দিতে। এই পৃথিবীর সব থেকে ব্যর্থ বাবা আমি, যে তার 3টে সন্তানকে দুনিয়াতে এনে দোজখের যন্ত্রণা ভোগ করালো। বিয়ের কার্যক্রম শেষ। আমরা যাচ্ছি এখনই মা, আদ্রিতা এবং 4 বন্ধুকে নিয়ে সুইজারল্যান্ড ব্যাক করতে, কিন্তু আদ্রিতা আর সিয়াম বেঁকে বসেছে। তারা আজকে কিছুতেই যাবে না। দুজনে দুজনের দিকে তাকিয়ে কিছু ইশারা করে চলছে অনবরত। চতুর আবরার ঠিক বুঝতে পারে কোনো একটা ঘাপলা চলেছে। আমানও একটু একটু আঁচ করতে পেরেছে। ইভান এবং আহাত ছাদে বাসর সাজাচ্ছে। তাদের দুজনের বক্তব্য, আবরার তাসনিন ডিফারেন্ট, তার বয়সটাও ডিফারেন্ট হওয়া উচিত। রুমে তো সবাই বাসর করে, আবরার না হয় ছাদেই করলো।
সুন্দর একখানা খাট, চারিপাশে সাদা পর্দা দিয়ে ছোট ঘর বানানো, মাথার উপর বিশাল আকাশ, সেখানে জলজল করছে হাজারখানা তারা, আর তাদের সঙ্গে দিচ্ছে থালার মতো বিশাল চাঁদ। গোটা ছাদখানা কালো এবং লাল গোলাপ দ্বারা ডেকোরেশন করা হয়েছে, একটু বেশি সুন্দর দেখাচ্ছে যেন। আদ্রিতা এসব দেখে খুব খুশি হয়, তবে খুশি নয় আবরার। ইতিমধ্যে চোখ মুখ কুঁচকে কয়েকবার বলে ফেলেছে,